হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আজকের লেসনে সবাইকে স্বাগতম। তোমাদের পঞ্চম অধ্যায়ের এটা হচ্ছে সর্বশেষ লেসন। আমরা রয়েছে 98 পৃষ্ঠাতে। 98 পৃষ্ঠা থেকে একবারে লাস্ট পৃষ্ঠা পর্যন্ত কভার করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে অবশ্যই থাকবে আমার সাথে। আমরা এখানে টপিক ওয়াইজ আলোচনা করব এবং এখানে অনেকগুলো কাজ রয়েছে, প্রশ্ন আর কি, প্রশ্ন সলিউশন করতে হবে আমাদেরকে। আর তুমি যদি পূর্বের লেসনগুলো মিস করে থাকো, অবশ্যই ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করলে সবগুলো ভিডিও তুমি একসাথে পাবা, যেগুলো দরকার তুমি দেখে নিতে পারো। আর বলবো যে তোমরা নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, বেল বাটনে ক্লিক করে রাখবা যেন ভিডিও আপলোডের সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে দলগত কাজ 98 পৃষ্ঠাতে। আর্থিক অন্তর্ভুক্তিমূলক নানা ধরনের সেবার সাথে আমাদের পরিচয় হলো। এবারে আমরা কয়েকটা দৃশ্যপট পড়ে তাদের জন্য কোন ধরনের সেবা বা সুযোগ প্রযোজ্য তা দলগত আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব। এখানে দলগত কাজগুলো করার জন্য একটা দৃশ্যপট থাকবে এবং দৃশ্যপটের সাথে সাথে একটা কোশ্চেন দেওয়া থাকবে, একটা বা দুইটা কোশ্চেন। তো প্রথম যে দৃশ্যপটটা আছে এটাতে আবু মিয়া নামে একটা চরিত্র, যে আবু মিয়া একটি বেসরকারি অফিসে দারোয়ানের চাকরি করেন। স্ত্রী ও একটি মেয়ে নিয়ে ছোট সংসার তার। মেয়ের বয়স 3 বছর। অফিসের পাশে একটি রুম ভাড়া নিয়ে তারা বাস করেন। বেতনের টাকা দিয়ে কোনো মতে সংসার চলে যায়। খুব হিসাব করে মাসে 500 বা 1000 টাকা সংসারের খরচ থেকে বাঁচাতেও পারেন। আর কিছুদিন পরে মেয়েকে স্কুলে ভর্তি করতে হবে। মেয়েকে নিয়ে তাদের অনেক স্বপ্ন। এটাই হচ্ছে এখানে উদ্দীপকটা, মানে দৃশ্যপটটা। এখন কোশ্চেনটা হলো যে কোন কোন ধরনের আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ আবু মিয়া গ্রহণ করতে পারে। তো এটা একটু দেখা যাক। তো এখানে আমি লিখে রাখছি যে আবু মিয়া দরিদ্র বিমোচন প্রকল্পের আওতায় ক্ষুদ্র ঋণ গ্রহণ করতে পারেন, যে ঋণগুলো দরিদ্র জনগোষ্ঠীর জন্য প্রদান করা হয়। তো এতটুকু লিখে দিলেই হবে, বেশি লেখার দরকার নাই। তারপরে হচ্ছে দৃশ্যপট 2। অনুপ চন্দ্রের বাবা একজন কৃষক। তার 4 একর জমি আছে। অর্থের অভাবে তিনি পর্যাপ্ত কৃষি শ্রমিক নিয়োগ এবং জমিতে আধুনিক উপায়ে চাষ করতে পারেন না। ফলে 4 একর জমি থেকে যে পরিমাণ ফসল ফলাতে পারতেন, যা দিয়ে পরিবারের সমৃদ্ধি আনা সম্ভব, তা তিনি করতে পারেন না। তো এখন প্রশ্ন হচ্ছে অনুপ চন্দ্রের বাবার জন্য কি কি ধরনের অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা গ্রহণ করা যেতে পারে। তো কি কি সেবা গ্রহণ করা যেতে পারে দেখো, এখানে লেখা আছে যে অনুপ চন্দ্রের বাবা নিম্নোক্ত অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা গ্রহণ করতে পারে। 1 নম্বরে হচ্ছে কৃষি ঋণ, শস্য উৎপাদন, পশু ও হাঁস মুরগি পালনে প্রদান করে থাকে। তারপর হচ্ছে বঙ্গবন্ধু যুব ঋণ, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও দরিদ্র বিমোচনের উদ্দেশ্যে প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবকদের জাতীয় অর্থনৈতিক উন্নয়নে সম্পৃক্ত করার লক্ষ্যে ঋণ সুবিধা প্রদান করা হয়। তো এটা হচ্ছে এটার আনসার আর কি। তারপরে হচ্ছে দৃশ্যপট 3। বেলালের বড় ভাই ঢাকায় থাকেন। সেখানে তিনি একটি কারখানায় চাকরি করেন। তার আয়েই বেলালদের সংসার চলে, কিন্তু প্রায়ই তার পাঠানো টাকা বেলালের পরিবার যথাসময়ে পায় না। ফলে তাদের বিভিন্ন ধরনের আর্থিক সমস্যা মোকাবেলা করতে হয়। বেলাল বেশ কিছুদিন হলো বিএ পাশ করেছে। বিএ পাশের পর সে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে মৎস্য চাষের প্রশিক্ষণও নিয়েছে, কিন্তু এখনও কিছু করতে পারছে না। এটা হচ্ছে উদ্দীপকটা। এখন কোশ্চেন হলো যে আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ কাজে লাগিয়ে বেলাল কিভাবে উপকৃত হতে পারে। 2 নম্বর হচ্ছে আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ কাজে লাগিয়ে বেলালের পরিবারের অর্থ প্রাপ্তির সমস্যা কিভাবে দূর করা যায়। আচ্ছা, তো এটার আনসার কেমন হতে পারে তোমাদেরকে বলবো, আনসারগুলো হুবহু লিখবা না, জাস্ট এটা একটা নমুনা আর কি, নমুনা আনসার। তোমরা এটার সাথে সমন্বয় করতে পারো, সমন্বয় করে তোমরা আনসারগুলো সাজাইতে পারো। ওকে, আচ্ছা। তো এখানে উত্তর, প্রথম যে কোশ্চেনটার উত্তর হচ্ছে যেহেতু বেলালের বড় ভাই যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত, তাই তিনি মৎস্য চাষ করতে পারেন এবং অর্থনৈতিক সুবিধার জন্য তিনি বিভিন্ন ধরনের ঋণ গ্রহণ করতে পারেন, যেমন কৃষি ঋণ, বঙ্গবন্ধু যুব ঋণ, CMSME ঋণ। এভাবেই তিনি উপকৃত হতে পারেন। তারপরে 2 নম্বর যে কোশ্চেনটা আছে এটার সলিউশন বা এটার আনসার এই যে এখানে
যে বেলালের পরিবার মৎস্য চাষ করে উপার্জিত আয়ের একটি অংশ ঋণ পরিশোধে ব্যয় করবে, অন্য একটি অংশ পরিবারের ভরণ পোষণের জন্য এবং কিছু অংশ খামার পরিচালনায় ব্যয় করবে। আচ্ছা, তো এই আনসারগুলো আসলে একটা মানে সাপ্লিমেন্ট বই থেকে কালেক্ট করা, এটা আমি হুবহু মানে আমি নিজে তৈরি করিনি আর কি, ওখান থেকে ইয়া করা। তো টোটাল ক্রেডিট হচ্ছে তাদের। ওকে, তারপরে হচ্ছে কোয়েশ্চেনটা আগে দেখি, তারপরে আনসার দেখব। দৃশ্যপট 4, প্রদীপ গ্রেগরি কাপড়ের ব্যবসায়ী, মানে উনি হচ্ছে একটা ব্যক্তি আর কি। ঢাকার ইসলামপুরে কাপড়ের মার্কেটে তার পাইকারি দোকান আছে। তিনি লক্ষ্য করেছেন মাঝে মাঝে আগুন লেগে তার মতো ব্যবসায়ীরা সব হারিয়ে যায়। তিনি এই ধরনের সমস্যা থেকে বাঁচতে চান। বিষয়টি বর্তমানে তাকে অনেক বেশি ভাবাচ্ছে, কিন্তু এই ধরনের সুবিধা গ্রহণে ঠিক কী কী করতে হবে তা তিনি বুঝতে পারছেন না। প্রদীপ গ্রেগরি সাহেবের জন্য কি কি ধরনের আর্থিক অন্তর্ভুক্তিমূলক সুবিধা যথার্থ হবে? তো এটার আনসারটা কেমন হবে যে প্রদীপ গ্রেগরি সাহেবের জন্য যে ধরনের আর্থিক অন্তর্ভুক্তিমূলক সুবিধা যথার্থ হবে, CMSME, এটা হবে ME, ঋণ। এই ঋণ ক্ষুদ্র ও কুটির শিল্প, অন্য সব ধরনের শিল্প কারখানা, সব ধরনের বৈধ ব্যবসা যেমন ট্রেডিং ব্যবসা, যানবাহনের ব্যবসা, বিদেশ গমন, শিক্ষা গ্রহণ ইত্যাদি ক্ষেত্রে প্রদান করা হয়। তারপর হচ্ছে বঙ্গবন্ধু যুব ঋণ, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও দরিদ্র বিমোচনের উদ্দেশ্যে প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবকদের জাতীয় অর্থনৈতিক উন্নয়নে সম্পৃক্ত করার লক্ষ্যে ঋণ সুবিধা প্রদান করা হয়। আচ্ছা, পরের যেটা আছে দৃশ্যপট 5, এখানে একজন চরিত্র আছে যে রাবেয়া বেগম একজন বিধবা। তার একটি 8 বছরের ছেলে আছে। রাবেয়া বেগমের স্বামী মারা যাওয়ার সময় 5 লক্ষ টাকা নগদ ও একটি বাড়ি রেখে গেছেন। বাড়িটিতে তিনি থাকেন। তিনি চাচ্ছেন তার কাছে সঞ্চিত অর্থ এমন কিছুতে বিনিয়োগ করতে যেখান থেকে ভালো লাভ পাবেন এবং তার টাকাগুলো নিরাপদ থাকবে। তাকে অনেকেই বিভিন্ন ধরনের ব্যবসার কথা বলেছেন, কিন্তু তিনি তা করতে সাহস পাচ্ছেন না। রাবেয়া বেগমের জন্য কোন ধরনের আর্থিক অন্তর্ভুক্তিমূলক সুবিধা যথার্থ হবে? আচ্ছা, তো এটা আমরা একটু দেখি দৃশ্যপট 5-এর যে আনসারটা, যে রাবেয়া বেগমের জন্য যে সকল বা যে আর্থিক অন্তর্ভুক্তিমূলক সুবিধা যথার্থ হবে, রাবেয়া বেগমের জন্য নারী উদ্যোক্তা ঋণ আর্থিক অন্তর্ভুক্তিমূলক সুবিধা হিসেবে যথার্থ হবে। অসহায় ও সুবিধা বঞ্চিত নারীদের স্বাবলম্বী করে তোলার জন্য সহজ শর্তে এই ঋণ প্রদান করা হয়। যে কোনো প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নারী এই ঋণ গ্রহণ করতে পারে। ওকে, আচ্ছা, তো এইখানে যেটা আছে যে তিনি এখানে আরও কিছু কথা লেখা যেতে পারে যে তিনি আসলে এই টাকাগুলো ব্যাংকে রাখতে পারে, ব্যাংকে রেখে তিনি মানে এখান থেকে মুনাফা লাভ করতে পারে, অথবা তিনি জমি বন্ধক রাখতে পারে। জমি বন্ধক রেখে ওই জমি যদি আদিও দিয়ে দেয় অন্যজনের কাছে, যেমন বর্গা চাষি যারা আদিতে চাষ করে তাদের কাছে দিলেও ওখান থেকে ফসল আসবে। তো এই ছিল 99 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে একক কাজ 100 পৃষ্ঠাতে, যে বর্তমানে তোমার পরিবার কি কি আর্থিক সেবা গ্রহণ করে তার তালিকা করো এবং সেখান থেকে কি কি সুবিধা পাওয়া যায় তা পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে নিচের চক ব্যবহার করে একটি প্রতিবেদন তৈরি করো। তো আমার পরিবার যেসব আর্থিক সেবা গ্রহণ করে এখানে আমাদেরকে চকে লিখতে হবে। আচ্ছা, তো এটা একটু আমরা করি। তো এখানে তোমরা চকটা লিখে নিবা, এটাকে আমরা একটু কাস্টমাইজ করে নেই, এইটাকে মাঝখানে দিই তাহলে সুন্দর লাগবে। হ্যাঁ, তো প্রথমে 1 নম্বর যেটা আছে যে বিনিয়োগ ও সঞ্চয়, এটা হচ্ছে আর্থিক সেবার নাম। আর্থিক সেবার বর্ণনা এখানে দিবা 2 নম্বর কলামে, আর প্রাপ্ত সুবিধা দিবা 3 নম্বর কলামে। তো আর্থিক সেবার বর্ণনা হচ্ছে ব্যাংকগুলো জমা করার সুবিধা প্রদান করে। আমানতকারী ব্যক্তি প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করতে পারেন, যা দৈনিক, সাপ্তাহিক কিংবা মাসিক কিস্তিতে রাখা হয়। এটি সুরক্ষিত ও সুবিধাজনক। তারপর প্রাপ্ত সুবিধা কেমন, যে আমার পরিবার মাসিক 1000 টাকা হারে স্থানীয় ব্যাংক এশিয়া
লিমিটেডে মাসিক সঞ্চয় করে 10 বছর পর মুনাফা সহ একত্রে টাকা উত্তোলন করে। দেন হচ্ছে 2 নম্বর হচ্ছে ঋণ গ্রহণ, যে ক্ষুদ্র ঋণ সাধারণত নির্দিষ্ট সংখ্যক মাস পর্যন্ত সীমাবদ্ধ হয়, এরূপ ঋণ সুবিধাজনক মেয়াদে প্রদান করা হয় বলে তুলনামূলক ঝামেলাহীন। তারপরে এখানে লিখবা হচ্ছে যে প্রাপ্ত সুবিধা, আমার বাবা গরু কেনার জন্য কৃষি ব্যাংক থেকে স্বল্প সুদে 50,000 টাকা ঋণ গ্রহণ করেন, যা কিস্তিতে সুদ করে, পরবর্তীতে গরু বিক্রি করে বেশ লাভবান হয়। তারপর হচ্ছে বিমা একটি আর্থিক সুরক্ষা পদ্ধতি, এর মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠান অনাকাঙ্ক্ষিত ঘটনাদির বিপরীতে আর্থিক সুবিধা পেয়ে থাকে। 3 নম্বর কলমে যেটা লেখা আছে, আমার ভাই ড্রাইভিং ঝুঁকি সম্পর্কিত একটি সাধারণ বিমা করেন, পরে একটি দুর্ঘটনার শিকার হওয়ায় বিমা প্রতিষ্ঠান 2 লক্ষ টাকা সহযোগিতা করেন। 4 নম্বর হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, নির্দিষ্ট সংখ্যক মোবাইলের মাধ্যমে, এটা হবে ব্যাংক মোবাইলের মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করে থাকে, সুরক্ষিতভাবে দ্রুত টাকা আদান প্রদান করতে এটি বেশ সুবিধাজনক। তারপর হচ্ছে আমার কোচিংয়ের টিউশন ফি আমার বাবা খুব সহজে কোচিংয়ে না গিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করে থাকেন। তারপরে এখানে অভিভাবকের স্বাক্ষর নিবা, শিক্ষকের মন্তব্য মানে লিখে দিবা যে স্যার তোমার এটা ঠিকঠাক মতো দেখেছে, স্টুডেন্ট ঠিকঠাক মতো করেছে, এইগুলোই আর কি লিখে দিবা, কোনো সমস্যা নেই, ইচ্ছা মতো এখানে লিখতে পারো যে আমার স্টুডেন্ট খুব ভালোভাবে এটা উপস্থাপন করতে পেরেছে, এতটুকু লিখে দিবা এনে। আমি আর লিখলাম না আর কি। তারপরে আমি একটু বয়ে যাচ্ছি আবার। আচ্ছা, তো এখানে আরও কথাবার্তা আছে, একটু পড়বা। সমূল্যায়ন, যে তোমার পরিবার কি কি আর্থিক সেবা গ্রহণ করতে পারে তা সবার সঙ্গে আলোচনার মাধ্যমে চিহ্নিত করো। এই আর্থিক সেবা গ্রহণ করার একটি পরিকল্পনা তৈরি করো। আর্থিক সেবা গ্রহণের ভবিষ্যৎ পরিকল্পনা, আর্থিক সেবার নাম দিতে হবে, আর্থিক সেবা গ্রহণের পরিকল্পনা দিতে হবে, প্রাপ্ত সুবিধা সম্ভাব্য আর কি এটা লিখতে হবে। তো এটা দেখা যাক, যে এটা একটু কেটে দেই। আর্থিক সেবার নাম হচ্ছে কর্মসেবা। আর্থিক সেবা গ্রহণের জন্য পরিকল্পনা, আমার পরিবার কর্মসেবার জন্য যে পরিকল্পনা গ্রহণ করতে পারে তা নিচে তুলে ধরা হলো। প্রতিষ্ঠান যেমন সেবা প্রদান করে তার তালিকা তৈরি করা। এই যে পরিকল্পনা হচ্ছে এই 3টা, তালিকা তৈরি করা, তালিকা থেকে নিজের কাজে লাগে এমন কিছু বাছাই করা, এবার অনলাইনে আবেদন করা ও প্রশিক্ষণ করা, এটা হচ্ছে পরিকল্পনাটা। তারপরে হচ্ছে এখানে প্রাপ্ত সুবিধা, যে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন থেকে আমার পরিবার সুবিধাগুলো প্রাপ্ত হতে পারেন, প্রশিক্ষণ এবং শিক্ষা, বিতরণকৃত উপহার, উদ্যোগ সমর্থন, তারপর হচ্ছে পরামর্শ গ্রহণ ইত্যাদি। তারপরে এখানে একটা কোয়েশ্চেন নিচে দেওয়া আছে যে তোমার পরিবারের আর্থিক সহায়তার জন্য কোন ধরনের ঋণ প্রয়োজন আছে কি, কোনো ধরনের ঋণ প্রয়োজন আছে কি, যদি থাকে সেই ক্ষেত্রে তুমি তোমার পরিবারকে কোন ধরনের ঋণ গ্রহণের পরামর্শ দিবে এবং ঋণের উক্ত ধরনটি তুমি বেছে নেওয়ার পিছনে কারণ কি। ঠিক আছে, তো এটা একটু লিখতে হবে আমাদের। এইখানে দেখো যে ধান চাষের মৌসুমে আমার পরিবারের আর্থিক সহায়তার জন্য ঋণের প্রয়োজন আছে, আমি আমার পরিবারকে কৃষি ঋণ নেওয়ার পরামর্শ দেব। এই ঋণ বেছে নেওয়ার কারণসমূহ হলো, কৃষি ঋণ পাওয়া তুলনামূলক ঝামেলাহীন, স্বল্প সুদ ও সহজ শর্তে ঋণ পাওয়া যায়, সরকারি প্রণোদনা পাওয়ার সুযোগ সৃষ্টি হয়, এই ঋণ অগ্রাধিকার ভিত্তিতে পাওয়া যায়। ওকে, তো এটাই ছিল। এখানে প্রণোদনা বানানটা একটু ভুল হয়েছে, এটা দন্তন্য হবে। তো এই ছিল আর কি এখানের যে একবারে কোশ্চেনগুলো, মানে কোশ্চেনের আনসারগুলো। তারপরে এই অধ্যায়ে আমরা যা যা করেছি, তো এখানে আর্থিক অন্তর্ভুক্তিমূলক সম্পর্কে ধারণা অর্জন করেছি। যদি আংশিক করে থাকো তাহলে এখানে রাইট দিবা। তারপরে হচ্ছে আমানত সেবা ও বিনিয়োগ সেবা সম্পর্কে ধারণা অর্জন, এটা ভালোভাবে করেছি, এখানে দিবা। ইচ্ছা মতো আর কি তুমি যেগুলা করছো বা করতে পারছো না এগুলা তুমি এখানে টিক চিহ্ন দিয়ে দিবা, তাইলে হবে। তারপর এখানে মার্কগুলো যুক্ত করতে হবে। এটা কিন্তু 1 মার্ক, এটা কিন্তু 3 মার্ক, এটা কিন্তু 5 মার্ক, এটা প্রত্যেকটাতে আছে, এখানে আর দেখানোর কিছু নাই। তো এটাও আমি লিখে রাখছিলাম যে যেগুলা আমরা করতে পারছি, ভালোভাবে করতে পারছি, প্রথমটা, 2 নম্বরটা ভালোভাবে করতে পারছি বা করেছি,
ঋণ সেবা বীমা সেবার সাথে পরিচিতি লাভ, হ্যাঁ ভালোভাবে করেছি। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও অনলাইন ব্যাংকিং সম্পর্কে ধারণা অর্জন আংশিক করেছি। নিজ এলাকায় আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবাদানকারী প্রতিষ্ঠান অনুসন্ধান ভালোভাবে করেছি। আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় শর্ত, এটা ভালোভাবে করেছি। তারপর হচ্ছে আর্থিক সুবিধা গ্রহণের ক্ষেত্রে যৌক্তিকতা নিরূপণ আংশিক করেছি। পরিবারের জন্য আর্থিক সেবা গ্রহণের পরিকল্পনা প্রণয়ন ঠিকঠাক মতো করেছি। তো সবগুলো স্কোর যদি যুক্ত করো তাহলে এখানে 36 হচ্ছে, তোমরা এখানে লিখে দিবা। তারপর অভিভাবকের মতামতটা এখানে লিখবা যে আমার সন্তান এই অধ্যায় থেকে আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবা ব্যাংক থেকে ঋণ গ্রহণ সম্পর্কে ভালো ধারণা লাভ করতে পেরেছে। এরপরে দেখো নিচে গেলে যে অধ্যায়ে নতুন যা শিখেছি, তো তুমি যা শিখেছো এখানে তোমাদেরকে লিখতে হবে। এখানে লেখা আছে দেখো যে আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয়, এটা আমরা শিখছি। তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের আর্থিক অন্তর্ভুক্তি এগুলো শিখেছি, কিভাবে ব্যাংকে জমা রাখতে হবে এবং ঋণ পেতে হবে এইটা আমরা শিখেছি। আমানত সেবা, বিনিয়োগ সেবা, বীমা সেবা, বিভিন্ন ধরনের ঋণ গ্রহণের পদ্ধতি, এটা মূর্ধন্য হবে, দন্তন্য হয়ে গেছে। অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের নাম। দেন হচ্ছে শিক্ষকের মন্তব্য, এখানে লিখে দিবা, তাহলে তোমার এই অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। তো নেক্সট যে অধ্যায়টা থাকবে সেটা হচ্ছে কি আছে আমার মাঝে, মানে তোমার মাঝে কি প্রতিভা আছে, এটা এখানে মানে আলোচনা হবে আর কি। তো আমরা অধ্যায়টা কমপ্লিট করে দিলাম, পঞ্চম অধ্যায়। আমরা নেক্সটে আমাদের টার্গেট হচ্ছে ষষ্ঠ অধ্যায়। তো তোমাদের কাছে কেমন লাগছে ভিডিও লেসনগুলো তা জানিয়ে কমেন্ট করবে। আর ভালো থাকবে, ঠিকঠাক পড়াশোনা করবে। সামনের অধ্যায়ের লেসনগুলো দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।